বউ রাগে ফুঁসতে ফুঁসতে শাশুড়ির কাছে এলো এবং বলল, বুড়ি, তোর সাহস কি করে হলো আমার রান্নাঘর থেকে খাবার নেওয়ান? আর কতদিন আমাদের ওপর বোঝা হয়ে বসে থাকবি? কতদিন আমাদের বরবাদ করবি? আরে কোথাও গিয়ে মরে কেন যাস না? বউয়ের এই শব্দগুলো শোভাজির কানে এমনভাবে বিঁধছিল যেন কেউ কানে অ্যাসিড ঢেলে দিয়েছে। বউ তো বউ, ছেলেও বউয়ের কথায় এসে মায়ের হাত থেকে খাবারের থালা কেড়ে নিল। তখন শোভাজি চোখে জল নিয়ে নিজের ছেলেকে বললেন, বাবা, খাবার খাওয়ার সময় জানোয়ারের থালাও কেউ কেড়ে নেয় না। আমি তো তোর মা। বাবা, আমরা কি এই দিনের জন্যই তোকে পালন পোষণ করে বড় করে এই যোগ্য বানিয়েছি যে সময় এলে তুই নিজের বাবা মাকেই অশিক্ষিত গেঁয়ো বলে অপমান করবি? বাবা, আমার 3 দিন ধরে জ্বর আসছে। বউকে কতবার বলেছি ডাক্তারের কাছে নিয়ে চল বা জ্বরের ট্যাবলেট এনে দে, কিন্তু ও ট্যাবলেটও এনে দেয়নি, খাবারও দেয়নি। তাই আমার খুব দুর্বল লাগছিল বাবা। আজ একটু ভালো লাগছিল তাই বারান্দায় এসে বসেছিলাম, তখনই বউ আমাকে বাসন ধোয়ার কথা বলল। আমি মানা করলাম তো জানি না ও তোকে কি বলেছে যে তুই আমার ওপর এত রাগ করছিস। বাবা, এই খাবারটাও আমিই বেড়েছি। আর দেখ না কতটুকুই তো, এইটুকু খাবার খেলে তোর কিচ্ছু কমে যাবে না বাবা। নিজের এই বুড়ি মায়ের ওপর দয়া কর বাবা। কাঁদতে কাঁদতে শোভাজি নিজের ছেলে নরেন্দ্রর কাছে খাবারের থালার জন্য কাকুতি মিনতি করছিলেন। সেই সময় শোভাজির প্রতিবেশী লক্ষ্মীজি, যিনি শোভাজির প্রিয় বান্ধবী ছিলেন, তাদের আওয়াজ শুনে বাড়িতে পৌঁছালেন। তিনি দেখলেন নরেন্দ্র খাবারের থালা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আর শোভাজি ছলছল চোখে ছেলের দিকে তাকিয়ে আছেন। নরেন্দ্র প্রতিবেশীর সামনে বিষয়টা বেশি বাড়াতে না চেয়ে সেই থালা মাকে দিয়ে বলল, মা, তুমি সবজি চেয়েছিলে না? এই নাও, আমি এতে দিয়ে দিয়েছি। আর আজকের সবজি কেমন হয়েছে মা? এই বলে সে লক্ষ্মীজিকে বসার কথা বলে নিজের ঘরে চলে গেল। কারণ লক্ষ্মীজির একটা স্বভাব ছিল, তিনি যে কোনো বাড়ির কথা বাড়িয়ে বলতেন, আর শোভাজির বাড়ির তো প্রতিটি খবর রাখতেন। তার একটি উদ্দেশ্য বান্ধবীকে বাঁচানোও ছিল। তাই যখনই তার মনে হতো শোভাজির ওপর তার ছেলে বউ অন্যায় করছে, তিনি তখনই কোনো কাজ ছাড়াই তাদের বাড়ি পৌঁছে যেতেন, যাতে ছেলে বউ আর বেশি অত্যাচার করতে না পারে। আসল ঘটনা হল, নরেন্দ্র তার স্ত্রীর সন্তান প্রসবের পর সাহায্যের জন্য শোভাজিকে শহরে ডেকে নিয়েছিল, আর তার বাবা গ্রামেই থেকে চাষবাসের কাজ দেখতেন। শোভাজির স্বামী নারায়ণজির ফলের বাগান ছিল, যেখানে ঋতু অনুযায়ী আলাদা আলাদা ফল চাষ করা হতো। তা থেকে তাদের এত আয় হতো যা একজন সরকারি চাকরিজীবীও আয় করতে পারত না। নারায়ণজি যত টাকা রোজগার করতেন, নরেন্দ্র সময় বুঝে নিজের খরচ দেখিয়ে কান্নাকাটি করে তার কাছ থেকে টাকা আদায় করে নিত। নারায়ণজিও পুত্র স্নেহে অন্ধ হয়ে সময় সময় টাকা দিতে থাকতেন, কিন্তু নরেন্দ্রর নিজের বাবার পরিশ্রম বা মায়ের কষ্টের কোনো মূল্য ছিল না। ওর মনে হতো এটা তো তাদের কর্তব্য, সব বাবা মাই সন্তানদের জন্য এতটুকু করে থাকেন। সময় কাটতে লাগল এবং শোভাজির বউ অনন্যা এক সুন্দর পুত্র সন্তানের জন্ম দিল। সেই সময় শোভাজি প্রদীপ জ্বালছিলেন, তাই তিনি বললেন, আমাদের বংশের প্রদীপ এসে গেছে, তাই ওর নাম দীপক রাখব। দীপক নামটা সবার ভালো লাগল। কিছুদিন পর অনন্যাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলো। বউ আর নাতি আসার খুশিতে শোভাজি ঘরে আলপনা দিলেন, উঠোনে প্রদীপ জ্বাললেন। মনে হচ্ছিল যেন ঘরে দীপাবলি পালন করা হচ্ছে। অনন্যা যখন দেখল চারদিকে প্রদীপ জ্বলছে, উঠোনে সুন্দর আলপনা দেওয়া হয়েছে, তখন ওর মনে খুব খুশি হল। সে ঘরে প্রবেশ করার সময় শোভাজি বউ আর নাতির আরতি করলেন, ফুল বর্ষণ করলেন। অনন্যা কখনো ভাবেনি যে ওর আর ওর ছেলের স্বাগত এত সুন্দরভাবে হবে। কিন্তু যখন শোভাজি অনন্যাকে জিজ্ঞেস করলেন, বৌমা, এই সাজসজ্জা আর আমরা যে তোমাকে স্বাগত জানালাম, তা তোমার কেমন লাগল? তখন ও মুখ বেঁকিয়ে বলল, হ্যাঁ, ঠিকই ছিল, তবে আমার বাপের বাড়িতে এর চেয়েও ভালোভাবে হয়। শোভাজির আনন্দিত মুখটা শুকিয়ে গেল, কিন্তু তিনি তখন কিছু বলতে পারলেন না এবং চুপচাপ সেখান থেকে চলে গেলেন। তখনই অনন্যা বলল, মা, হাসপাতালে ঠিকঠাক খাবার পাওয়া যায়নি, আজ একটু ঝাল আর মশলাদার খাবার তৈরি করুন। আজ ঘরের খাবার পেট ভরে খাব। শোভাজি বললেন, বৌমা, ছোট বাচ্চার মাকে শুরুতে সাদামাটা খাবারই খাওয়া উচিত। বেশি ঝাল মশলা মা আর বাচ্চা দুজনের শরীরের জন্যই ঠিক নয়। কিন্তু অনন্যা শোভাজির কথা শুনবে কেন? সে তো তাকে গ্রামের অশিক্ষিত মনে করত আর নিজেকে আধুনিক যুগের শিক্ষিত বুদ্ধিমতী মেয়ে ভাবত। তাই সে বলল, আরে মা, এগুলো পুরনো দিনের কথা, আপনাদের সময় থাকত, কারণ আপনাদের কাছে তখন খাবার মতো কিছু থাকত না, তাই এত সুস্বাদু খাবার কোথায় পাবেন? আমাকে তো আজ সুস্বাদু মশলাদার ঝাল খাবারই খেতে হবে। আমি যেমন বলছি তেমন করুন, আমি আর কিচ্ছু শুনতে চাই না।
নয়তো আমি আপনার ছেলেকে ফোন করে বলে দেব যে আপনি আমার ঠিকমতো খেয়াল রাখছেন না। শোভাজি নরেন্দ্রের রাগের কথা জানতেন। অনন্যার বিষয়েও জানতেন যে সে একটা কথা বাড়িয়ে বলে আর নরেন্দ্র সত্যি না জেনেই ক্ষেপে ওঠে। সেদিনও সে স্ত্রীর উস্কানিতে মায়ের হাত থেকে খাওয়ার থালা কেড়ে নিয়েছিল। তাই শোভাজি ভাবলেন এই মূর্খদের সাথে কথা বাড়ানোর চেয়ে এদের কথা মতোই কাজ করা ভালো, যা হবে তার জন্য ওরাই দায়ী থাকবে। এমনটা ভেবে তিনি অনন্যার জন্য মশলাদার খাবার তৈরি করে দিলেন। অনেক দিন পর ঝাল খাবার পেয়ে অনন্যা সেদিন পেট ভরে খেল এবং আঙুল চাটতে লাগল। সে বলতে লাগল, মা, পেট তো ভরেছে কিন্তু মন ভরেনি, মনে হচ্ছে আরও খাই, কিন্তু এত খেয়েছি যে পেটে আর জায়গা নেই। শোভাজি মনে মনে ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলেন, হে ভগবান, আজকালকার এই বাচ্চাদের কে বোঝাবে যে ছোট বাচ্চার জন্য কেমন খাবার উপকারী হয়। ভগবান, আপনার কাছে বিনতি, আমার নাতির যেন কোনো ক্ষতি না হয়। এই বাচ্চারা আমাদের কথা শোনে কোথায়? শোভাজি তার বউ আর নাতির স্বাস্থ্য নিয়ে খুব চিন্তিত ছিলেন। সবাই খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল। রাত 2টোর দিকে বাচ্চার কান্না শুরু হলো। অনন্যার পেটেও জ্বালা শুরু হলো। বাচ্চা বারবার পটি করতে লাগল আর সমানে কাঁদতে থাকল। অনন্যারও লুজ মোশন শুরু হলো। এবার অনন্যা নিজের ভুল বুঝতে পারল যে মশলাদার সবজি খেয়ে সে কত বড় ভুল করেছে। কিন্তু সে নিজের ভুল স্বীকার না করে শাশুড়ির উপর ক্ষেপে গিয়ে বলল, মা, আপনি কি রোদে চুল পাকিয়েছেন? আমার ডেলিভারির 8 দিনও হয়নি আর আপনি আমাকে এত মশলাদার ঝাল খাবার খাইয়ে দিলেন। আমি জানি আমি এমন খাবারের জন্য বায়না করেছিলাম, কিন্তু বড় হিসেবে আপনি তো আমাকে বকে বারণ করতে পারতেন। কেমন মা আপনি? এই বলে সে নিজের স্বামী নরেন্দ্রকেও মায়ের বিরুদ্ধে উস্কে দিল যে তোমার মা বয়সে বড়, ওনার উচিত ছিল আমাদের বোঝানো, আমরা যা বলেছি তাই করা ওনার উচিত হয়নি। তোমার মা সত্যিই গ্রামের গেঁয়ো, ওনাকে কালই গ্রামে পাঠিয়ে দাও। এমন অশিক্ষিত মহিলাকে আমার ঘরে চাই না। আমার বাচ্চা বড় হলে ওনাকেও ওনার মতো গ্রামের ভাষা আর গেঁয়ো জ্ঞান দেবেন। সকাল হতেই ওকে গ্রামে পাঠিয়ে দাও। অনন্যা যখন এমনটা বলল তখন নরেন্দ্ররও মনে হলো মা সত্যিই গ্রামে থেকেছেন, তাই ওনার কোনো জ্ঞান নেই, ওনার একদমই বুদ্ধি নেই। তাই অনন্যা আর বাচ্চার অবস্থা দেখে রাগের মাথায় মাকে যা তা গালিগালাজ করতে লাগল। সকাল হতেই মাকে গ্রামে নিয়ে যাওয়ার জন্য ঘর থেকে বেরোচ্ছিল। ঠিক তখনই তার বাবা নারায়ণজি নাতির মুখ দেখার জন্য গ্রাম থেকে প্রচুর চাল, ডাল আর ফল নিয়ে বাড়িতে পৌঁছালেন। নারায়ণজিকে দেখে শোভাজির চোখে জল এসে গেল। নারায়ণজি তার চোখের জল দেখে ফেলেছিলেন, কিন্তু তখন কিছু বলেননি। শোভাজি চোখের জল মুছলেন, ব্যাগ ঘরে রাখলেন এবং আবার সবার জন্য রান্না করতে রান্নাঘরে চলে গেলেন। শোভাজি আবার বউকে জিজ্ঞেস করলেন, বৌমা, তোমার জন্য কি বানাবো? বউ তখন গর্জে উঠে বলল, কেন মা, আপনি কি এত বুড়ি হয়ে গেছেন যে ডেলিভারির পর নতুন মাকে কি খাওয়াতে হয় তা জানেন না? শোভাজি তখন কোনো উত্তর দিলেন না। অথচ এর আগে যখন তিনি নিজের থেকে সাদা খাবার বানাতেন তখন বউ বলতো, মা, আমার জন্য আমাকে না জিজ্ঞেস করে কিছু বানাবেন না, নয়তো আমি খাবারই খাব না। এখন বেচারি শোভাজি কি করবেন কিছুই বুঝতে পারছিলেন না। তখনই নারায়ণজি শোভাজিকে ডাকলেন এবং বললেন, শোভা, এক গ্লাস জল নিয়ে এসো তো। শোভাজি এক গ্লাস জল নিয়ে নারায়ণজির কাছে গেলেন। তার মাথা নিচু হয়েছিল, কারণ নারায়ণজির চোখের দিকে তাকানোর সাহস পাচ্ছিলেন না। তাকালে হয়তো কেঁদে ফেলতেন। নারায়ণজি শোভাজির হাত ধরে নিজের পাশে বসিয়ে বললেন, শোভা, কি হয়েছে? তোমার কি শরীর খারাপ নাকি কেউ কিছু বলেছে? শোভা, কি হয়েছে বলো না, তোমার মুখ এত শুকনো দেখাচ্ছে কেন? নারায়ণজির এমন আপনজন সুলভ প্রশ্ন শুনে শোভাজি বুকরে কেঁদে উঠলেন। তার মনে হলো তার কষ্টের ভাগিদার কেউ এসেছে, অন্তত কেউ একজন তার সাহারা আছে যার ভরসায় তিনি কিছু করতে পারেন, নইলে ছেলে বউ তো তাকে অসহায় আর কাজের লোক বানিয়ে রেখেছিল। নারায়ণজি তাকে আগলে ধরলেন এবং পিঠ চাপড়ে বড় আদরে জিজ্ঞেস করলেন, শোভা, এখন আমি এসে গেছি, তোমার ভয় পাওয়ার কিচ্ছু নেই। কে কি বলেছে আমাকে নির্ভয়ে বলো। কিছুক্ষণ কান্নার পর শোভাজি চোখের জল মুছলেন এবং সামলে নিয়ে বললেন, ওগো, এমন কোনো কথা নেই, ছেলে বউয়ের কাছে আমার আবার কি কষ্ট হতে পারে? আপনাকে অনেক দিন পর দেখলাম তো, তাই চোখে জল এসে গেল। এটুকু বলে শোভাজি সেখান থেকে উঠতে চাইলেন, কারণ তার ছেলে নরেন্দ্র পাশেই বসে তাকে রাগী চোখে দেখছিল, আর বউও রান্নাঘর থেকে চোখ রাঙাচ্ছিল যাতে তিনি কিছু না বলেন। কিন্তু নারায়ণজিও বোকা ছিলেন না। তিনি বুঝছিলেন যে শোভাজি কোনো বড় ধাক্কা খেয়েছেন। তাই তিনি আবার তার হাত ধরে বসিয়ে বললেন, না শোভা, তুমি যতই মিথ্যে বলো, তোমার চোখ মিথ্যে বলতে পারবে না। তোমার চোখে পরিষ্কার দেখা যাচ্ছে যে তুমি খুব কষ্টে আছো। বলো তো, তোমার কি সমস্যা? নারায়ণজির এই কথার পর শোভাজি সেই সব কথা বলে দিলেন যা ছেলে বউ তার সাথে করেছিল। স্ত্রীকে এত কষ্ট দেবার জন্য তিনি ছেলে বউকে খুব কড়া কথা শোনালেন এবং বললেন,
বাবা, তোমরা দুজনে কান খুলে শুনে নাও, আমরা গ্রামে থাকি ঠিকই, কিন্তু ভুলো না যে আজ তোমরা যে আলিশান বাংলোয় আছো সেটা ওই গ্রামে থাকা অশিক্ষিত বাবা মায়ের ঘাম ঝরানো পয়সায় কেনা। এখানকার প্রতিটি ইটে তোমার গেও বাবা মায়ের ঘামের দাম লেগে আছে। আর তুই জানিস, যখন তোর মা শহরে আসছিল তখন খুশিতে ওর পা মাটিতে পড়ছিল না, ও তো খুশিতে পাগল হয়ে গিয়েছিল। পুরো গ্রামকে ও নিজের হাতের নাড়ু খাইয়ে এসেছে যে ওর ছেলে ওকে নিজের কাছে ডেকেছে। আর যাকে দেখত তাকেই বলতো, আমার নাতি যেন সুস্থভাবে পৃথিবীতে আসে, আর আমার ছেলে যেন অনেক উন্নতি করে। কিন্তু এই অশিক্ষিত গেওরা কি জানবে? তোমাদের মতো শিক্ষিতদের তো কারো আশীর্বাদের দরকার পড়ে না, কারো সাহায্যেরও দরকার পড়ে না। তোমরা তো শিক্ষিত, না কিছু করেই তোমাদের সব কাজ হয়ে যায়। চলো শোভা, আমিও তো গ্রামের অশিক্ষিত, তাই পুত্রস্নেহে অন্ধ হয়ে এত মালপত্র নিয়ে এসেছিলাম যে আমার সন্তানদের কাজে লাগবে। কিন্তু আমি ভুল ছিলাম। এরা শিক্ষিত তো, এরা চাল ডাল নয়, বরং টাকা খায়। কারণ শহরে থেকে এরা চাষবাস বা গোবর আবর্জনা কিছুই চেনে না, শুধু টাকা চেনে, তাই টাকাই খাবে। আর আমি গ্রামের অশিক্ষিত মানুষ, অকারণেই ভাবলাম যে গ্রামের তাজা ফল সবজি হয়তো সন্তানদের পছন্দ হবে। ক্ষমা করো বাবা, আমার ভুল হয়ে গেছে। এই বলে নারায়ণজি ছেলে বউয়ের সামনে হাত জোড় করে ক্ষমা চাইতে লাগলেন। তখন নরেন্দ্র দৌড়ে বাবার পায়ে পড়ে কাঁদতে কাঁদতে বলল, বাবা, আমার বড় ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। অনন্যাও তার শ্বশুরের কাছে ক্ষমা চাইতে লাগল। তখন নারায়ণজি বললেন, আরে, তোমরা যে দেবী সমান মায়ের অপরাধী, তার কাছে ক্ষমা না চেয়ে আমার কাছে ক্ষমা চাইছ? ক্ষমা চাইতে হলে শোভাজির কাছে চাও। তিনি যদি ক্ষমা করেন তবে বুঝব আমিও করেছি। তখন ছেলে বউ দুজনেই শোভাজির পা ধরে ক্ষমা চাইতে লাগল। শোভাজি খুব সহজ মনের মানুষ ছিলেন। তিনি তক্ষুনি ছেলে বউকে জড়িয়ে ধরলেন এবং বললেন, চুপ করো বাছা, ভুল মানুষেরই হয়। কোনো মা কি নিজের সন্তানের ওপর বেশিক্ষণ রাগ করে থাকতে পারে? এই বলে তিনি তাদের পিঠ চাপড়ে দিলেন এবং ওখান থেকে চলে যেতে বললেন। অনন্যা নিজের ঘরে চলে তো গেল, কিন্তু তার ভেতরের রাগের আগুন জ্বলছিল। তার এই কথা ভেবেই জ্বালা হচ্ছিল যে বুড়িটা এসেই নিজের স্বামীর কাছে নালিশ করে দিল। এখন সে কোনো না কোনোভাবে বদলা নিতে চাইছিল। সেদিন সারাটা দিন তার অস্থির লাগছিল। নরেন্দ্র খাবার খেয়ে অফিসে চলে গিয়েছিল। শোভাজি রান্না করলেন, সবাইকে খাওয়ালেন এবং নিজেও খেয়ে নিজের ঘরে বিশ্রাম নিতে গেলেন। বিকেল হলে শোভাজি দেখলেন অনন্যা রান্নাঘরে সবার জন্য চা বানাচ্ছে। তিনি বললেন, বৌমা, আমি যতক্ষণ আছি তুমি বিশ্রাম করো, পরে তোমাকেই সব করতে হবে। তুমি চা কেন বানালে? আমি তো আসছিলাম চা বানাতে। অনন্যা একটু হেসে বলল, ঠিক আছে মা, আপনি বাবার সাথে বসুন, আমি আপনাদের জন্য চা নিয়ে আসছি। শোভাজি ভাবলেন, ঠিকই আছে, চা বানাতে তো খুব বেশি খাটনি নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে চা বানানো। তাই তিনি সোফায় গিয়ে নারায়ণজির পাশে বসলেন। নারায়ণজি শোভাজিকে বললেন, শোভা, একটু গরম জল আনো তো, তেষ্টা পেয়েছে। শোভাজি যখন জল নিতে রান্নাঘরে যাচ্ছিলেন, দেখলেন বউ চায়ের কাপে চামচ নাড়ছে। সেটা দেখে তার একটু অদ্ভুত লাগল যে বউ কাপে চামচ নাড়ছে কেন। তারপর তিনি আর বেশি পাত্তা দিলেন না এবং জল নিয়ে চলে গেলেন। নারায়ণজিকে জল দেওয়ার পর একটু পরেই বউ চা আর বিস্কুট নিয়ে এলো। দুজনে চা বিস্কুট খেলেন। তার কিছুক্ষণ পরেই তাদের এমন ঘুম পেল যে দুজনে ওখানেই লুটিয়ে পড়লেন। নরেন্দ্র যখন অফিস থেকে ফিরল, সে তার বাবা মাকে ওভাবে পড়ে থাকতে দেখে অবাক হয়ে গেল। সে অনন্যাকে জিজ্ঞেস করল। অনন্যা বলল, আমি জানি না এরা কেন এখনও ঘুমাচ্ছে। নরেন্দ্র তাদের তুলে তাদের ঘরে নিয়ে গেল, কিন্তু তারা সেখানেও ঘুমিয়েই থাকলেন। এবার অনন্যা কোনোমতে রাতের খাবার বানাল, কিন্তু তার রাগ বেড়েই যাচ্ছিল। সে নরেন্দ্রর কান ভারী করতে লাগল। সে বলল, দেখো, এখন এই বুড়ো বুড়ি আমাদের কোনো কাজের নয়। এখন আমি ঘরের ছোটখাটো কাজ তো করে নি, আর ঝাড়ু মোছা বা বাসনের জন্য লোক রেখে দেব। এদের পেছনে যা খরচ করি তার চেয়ে কম খরচের লোক কাজ করে চলে যাবে। আর এদের তো দিনরাত সহ্য করতে হয়। আগে একা বুড়ি ছিল, তাও সে আমাদের কাজ করে দিত। এখন এই বুড়োটাও এসে জুটেছে। আর কালকের ঘটনার পর তো আমরা এদের চলেও যেতে বলতে পারবো না, নয়তো এরাই আমাদের ঘর থেকে বের করে দেবে। এত বড় শহরে এই পরিবারের খরচ কিভাবে চলবে সেটা ভাবতে হবে না? এদের কি? এদের মনে হয় গ্রামে যেমন সব বিনামূল্যে পাওয়া যায়, এখানেও সব তেমনই। তাই তো আমি এদের গেও বলি, কিছুই বুঝতে চায় না। তখন নরেন্দ্র বলল, আরে অনন্যা, আমার তো মাথা কাজ করছে না, তোমার মাথায় কোনো আইডিয়া থাকলে বলো। কিছুক্ষণ ভাবার পর অনন্যা বলল, আমরা এদের এখান থেকে চলে যেতে তো বলতে পারবো না, কিন্তু এই দুনিয়া থেকে চলে যেতে তো বলতে পারি না। এতগুলো কথা শোভাজি নিজের কানে শুনলেন, কারণ কিছুক্ষণ আগেই তার জ্ঞান ফিরেছিল আর তেষ্টা পাওয়ায় জল নিতে রান্নাঘরে যাচ্ছিলেন। ছেলে বউয়ের এমন কথা শুনে তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। তিনি জল না নিয়েই নিজের ঘরে ফিরে এলেন। বিছানায় বসে তিনি হাঁপাতে লাগলেন।
তখন নারায়ণজিরও জ্ঞান ফিরেছিল। তিনি শোভাজিকে ওভাবে হাঁপাতে দেখে জিজ্ঞেস করলেন, কি হয়েছে শোভা, তোমার শরীর ঠিক নেই নাকি? তখন শোভাজি তাকে আস্তে কথা বলতে ইশারা করলেন। নারায়ণজি তার পিঠ চাপড়ে দিলেন। কিছুক্ষণ পর তিনি স্বাভাবিক হলেন। তিনি নারায়ণজিকে জানালেন যে রান্নাঘরে তিনি ছেলে বউয়ের কথা শুনেছেন, যে তারা আমাদের দুনিয়া থেকেই সরিয়ে দেওয়ার কথা বলছিল। এই বলে তিনি ফুপিয়ে কাঁদতে লাগলেন। ওদিকে নরেন্দ্র যখন স্ত্রীর মুখে এমন কথা শুনল, সে স্তম্ভিত হয়ে গেল। সে নিজের মুখে হাত দিয়ে চোখ বড় বড় করে তাকিয়ে রইল। তার অবস্থা এমন হল যেন শরীর থেকে রক্তই নেই হয়ে গেছে। সে স্ত্রীর প্রতিবাদ করল, কিন্তু অনন্যা তাকে বোঝাতে লাগল, দেখো নরেন্দ্র, তুমি তো এদের একমাত্র সন্তান। এরা যত বুড়ো হবে, ওষুধ থেকে শুরু করে সব সুখ সুবিধার দায়িত্ব আমাদেরই নিতে হবে। তখন আমরা এদের সেবা করব নাকি বাচ্চাদের পড়াশোনার দিকে নজর দেব? আপনি নিজেই ভাবুন কি করবেন। একবারে এদের গল্প শেষ করে দেবেন নাকি সারা জীবন এদের বোঝা টানবেন? নরেন্দ্র অনন্যাকে বলল, অনন্যা, যাই হোক, আমি আমার বাবা মায়ের সাথে এত বড় অন্যায় করতে পারব না। তাদের মেরে ফেলার পাপ আমি মাথায় নিতে পারব না। বড়জোর আমি তাদের গ্রামে পাঠিয়ে দিতে পারি। নরেন্দ্রর এই কথাগুলো শোভাজি শোনেননি। তিনি অনন্যার অর্ধেক কথা শুনেই মনে ভুল ধারণা নিয়ে সেখান থেকে চলে গিয়েছিলেন। এখন নারায়ণজি ভাবলেন যে ছেলে বউকে না জানিয়েই তারা গ্রামে চলে যাবেন এবং যাই হয়ে যাক কখনো এদের কাছে আসবেন না। এই ভেবে তারা রাতারাতি গ্রামের জন্য বেরিয়ে পড়লেন। শোভাজির জিনিসপত্র আগে থেকেই গোছানো ছিল, তাই তারা তখনই বেরিয়ে পড়লেন। তারা রাতের অন্ধকারে পথ আন্দাজ করে এগোচ্ছিলেন। ভাগ্যক্রমে এক অটোওয়ালা মিলে গেল। সেই অটোওয়ালা জানালো যে সে তার মেয়ের বাড়িতে কিছু জিনিস পৌঁছতে এসেছিল। সেই শহরেই থাকে এবং বাড়ি ফিরছিল, তাই সে তাদের বাসস্ট্যান্ড পর্যন্ত পৌঁছে দিল। নারায়ণজি আর শোভাজি তাকে অনেক আশীর্বাদ করলেন এবং কিছু টাকাও দিলেন। সেই অটোওয়ালা জানালো যে ভগবান তাদের দূত হিসেবে পাঠিয়েছেন, কারণ তার টাকার খুব দরকার ছিল। তার স্ত্রীর হার্ট অ্যাটাক হয়েছে। সে মেয়ের বাড়িতে সাহায্য চাইতেই গিয়েছিল, কিন্তু শাশুড়ি এত কথা শুনিয়েছে যে সে কিছু বলতে না পেরে চলে এসেছে। কিন্তু যে টাকা তার দরকার ছিল তা আপনি দিয়ে দিয়েছেন। আপনার অনেক অনেক ধন্যবাদ জানিয়ে সেই অটোওয়ালা ওখান থেকে চলে গেল। নারায়ণজি বললেন, দেখলে শোভা, আমাদের রাতারাতি বাইরে বেরিয়ে আসাটাও কত ভালো হলো। হয়তো আমাদের কারণে কারো প্রাণ বেজে যেতে পারে। আর তারা দুজনে সকাল হওয়ার অপেক্ষা করতে লাগলেন। সকাল হতেই দুজনে নিজের গ্রামে যাওয়ার বাসে চড়ে চলে গেলেন। নরেন্দ্র দেখল মা আজ এখনও ওঠেনি, বাবাও ওঠেননি, তাই সে তাদের ঘরে গেল এটা দেখতে যে তারা দুজনে কি করছেন। সেখানে গিয়ে দেখল দুজনেই ওখান থেকে উধাও। সে বুঝতে পারছিল না যে মা বাবা আসলে কোথায় চলে গেলেন। সে অনন্যাকে গিয়ে জানালো। অনন্যা তো মনে মনে খুব খুশি হল, যাক, কিছু না করেই দুই বুড়ো বুড়ির হাত থেকে মুক্তি পাওয়া গেল। কিন্তু নরেন্দ্র যখন নিজের গ্রামের মোড়ল কাকাকে ফোন করে জিজ্ঞেস করল, তখন তিনি জানিয়ে দিলেন যে তার মা বাবা নিজের বাড়ি পৌঁছে গেছেন। তখন তার ধরে প্রাণ এলো। অনন্যা যখন এই সংবাদ শুনল, তার একদমই ভালো লাগল না। কিছুদিন পর সে নরেন্দ্রর সাথে নিজের শাশুড়ি শ্বশুরের গ্রামে গেল এবং তাদের পায়ে পড়ে ক্ষমা চাইতে লাগল। সে বলল, মা, বাবা, আমাকে ক্ষমা করে দিন। আমি আপনাদের সাথে খুব খারাপ ব্যবহার করেছি, কিন্তু আপনারা চলে আসার পর আমি বুঝতে পেরেছি যে বড়দের গুরুত্ব কী। আপনারা চলে আসায় আমি দীপকের লালন পালন ঠিকমতো করতে পারছি না, তাই আপনাদের কাছে বিনতি করছি, আপনারা আমাদের সাথে চলুন আর ওখানেই থাকুন। নারায়ণজি একটু বাস্তববাদী মানুষ ছিলেন, তাই তিনি বললেন, বৌমা, তুমি সময় থাকতে নিজের ভুল বুঝতে পেরেছ, এটা ভালো কথা, কিন্তু এখন আমরা তোমাদের সাথে যেতে পারব না, কারণ এখন আমাদের বাগানে ফল পেরে মান্ডিতে পাঠানোর কাজ পুরো দমে চলছে। যখনই আমরা অবসর পাব আমরা এই বিষয়ে ভাবব। ওদিকে শোভাজির মন নাতির কাছে পড়েছিল, তাই তিনি বারবার নারায়ণজিকে ছেলের কাছে গিয়ে থাকার জেদ করছিলেন। নারায়ণজি ভাবলেন, শোভার ইচ্ছা যখন ছেলের কাছে থাকার, তখন তিনি আবার তাদের শহরে পাঠিয়ে দিলেন। এবার তো অনন্যা বিনা পয়সার কাজের লোক পেয়ে গেল। অনন্যা শোভাজির এত প্রশংসা করত যে সেই প্রশংসায় ভুলিয়ে সব কাজ করিয়ে নিত। শোভাজিও খুশি মনে এই ভেবে কাজ করে দিতেন যে নিজেরই তো ছেলে বউ, নিজের ঘরে কাজ করতে আবার কিসের লজ্জা। দিন কাটতে লাগল। অনন্যা শোভাজির কাছে সবসময় টাকার অভাবের কান্নাকাটি করত, আর শোভাজি নিজের স্বামী নারায়ণজিকে বলে টাকা আনিয়ে নিতেন। যতক্ষণ নারায়ণজি টাকা পাঠাতে থাকলেন, ততক্ষণ অনন্যা শোভাজির সাথে খুব ভালো ব্যবহার করল। কিন্তু একদিন বাগানে দাঁড়িয়ে থাকা অবস্থায় নারায়ণজির পায়ের নিচে একটা পাকা ফল পড়ে গেল, যাতে পিছলে গিয়ে তিনি এমনভাবে পড়লেন যে তার কোমর আর হাঁটুর হাড় ভেঙে গেল। তড়িঘড়ি করে তাকে শহরে আনা হলো। এবার অনন্যার মনে হলো তার ঘরে আপদ এসে জুটেছে। এখন তার ব্যবহারের ধরন ধীরে ধীরে বদলাতে লাগল। সে শোভাজির প্রতিটি কাজে কোনো না কোনো ভুল ধরতে শুরু করল।
একদিকে শোভাজি স্বামীর শরীর নিয়ে দুশ্চিন্তায় ছিলেন, অন্যদিকে বউয়ের ব্যবহারে অস্থির ছিলেন। তাই না চাইতেই তার থেকে কিছু ভুল হয়ে যেত, যার পুরো ফায়দা অনন্যা তুলত। অনন্যা এখন নরেন্দ্রর সামনে শোভাজির ভুলগুলো বারবার বলত, যার ফলে সেও নিজের মাকে কড়া কথা শুনিয়ে দিত। কারণ সে একদিকে বাবার চিকিৎসার খরচ নিয়ে চিন্তিত ছিল, অন্যদিকে মায়ের ছোট ছোট ভুলগুলো, যেগুলো অনন্যা আরও বাড়িয়ে বলত, তা নিয়ে ঘরে অশান্তি হতো। কিছুদিন হাসপাতালে থাকার পর নারায়ণজীকে ছেড়ে দেওয়া হলো। এখন প্রতি 4-8 দিন অন্তর নারায়ণজীকে চেকআপের জন্য নিয়ে যেতে হতো, যেখানে ডাক্তারের ফিস, ওষুধের খরচ আর হাসপাতালে যাতায়াতের ভাড়াও লাগত, যা অনন্যার খুব গায়ে লাগত। কিছুদিন সে কোনো মতে শাশুড়ি শ্বশুরকে খাবার জল দিল, কিন্তু ধীরে ধীরে সে আর ঘরের কোনো কাজ করত না, আবার তাদের শান্তিতে থাকতেও দিত না। নরেন্দ্র অফিসে গেলেই সে তাদের পেছনে লেগে যেত, উল্টোপাল্টা কথা বলত। তার ছেলে দীপক এসব শুনত আর নিজের মায়ের ভয়ে কুঁকড়ে থাকত। যখনই সুযোগ পেত সে দাদু দিদার কাছে গিয়ে লুকিয়ে থাকত। কিন্তু অনন্যার নজরে পড়লেই সে শাশুড়ি শ্বশুরকেও খুব গালিগালাজ করত, আর দীপককেও রাগের মাথায় মারধর করত এবং কড়া সাবধান করে দিত যে সে যেন কখনো তাদের কাছে না যায়। একদিন শোভাজি নিজের স্বামী নারায়ণজীকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। অনন্যা তার দামি গয়না তাদের ব্যাগে রেখে দিল এবং বিকেলে নরেন্দ্রকে বলল যে তার এক বান্ধবীর বাড়ি পার্টিতে যেতে হবে। কিন্তু যখন সে আলমারিতে নরেন্দ্রর সামনে গয়না খুঁজল, তখন সেগুলো পেল না। তারপর কি, সে ঘরে হইচই শুরু করে দিল যে তার গয়না পাওয়া যাচ্ছে না। সে আলমারির সব জামাকাপড় এদিকে ওদিকে ছড়িয়ে দিল। তারপর সে সোজা শাশুড়ির ঘরে গেল এবং বলল, মা, আমার গয়না পাচ্ছি না, আপনি কি কোথাও রেখেছেন? নরেন্দ্র তাকে বারণ করছিল যেন মায়ের কাছে না খোঁজে, কিন্তু সে শুনল না এবং সোজা শোভাজির ব্যাগ চেক করতে শুরু করল। সে যখন ব্যাগ থেকে জামা কাপড় বের করে বাইরে ছুঁড়ে ফেলল, তখন কাপড়ের সাথে গয়নাগুলো নিচে পড়ে গেল। তারপর তো অনন্যা আগুনের মতো ফেটে পড়ল। শাশুড়িকে এত অপমান করল যে তাদের সাফাই দেওয়ার কোনো সুযোগই দিল না। এবার নরেন্দ্র এসব নিজের চোখে দেখল তো সেও মা বাবার উপর ঘৃণা করতে লাগল এবং তাদের তক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যেতে বলল। অনন্যা কিছুদিন আগেই নারায়ণজীর থেকে হাসপাতালের বিলের নামে গ্রামের বাড়ি আর জমির কাগজে সই করিয়ে নিয়েছিল, যা তার নামে হয়ে গিয়েছিল। এই কথা তারা তখনই জানতে পারলেন যখন নরেন্দ্র তাদের বাড়ি থেকে বের করে দিল। তখন অনন্যা বলল, আপনারা ভুল করেও গ্রামে যাবেন না, কারণ ওখানের সব সম্পত্তি আপনারা আমার নামে করে দিয়েছেন। এখন নারায়ণজী বুঝতে পারছিলেন না যে কোথায় যাবেন আর কি করবেন। তবুও ছেলে যখন বাড়ি থেকে যেতে বলেছে, তখন এই বৃদ্ধ দম্পতি ধীরে ধীরে নির্জন রাস্তা দিয়ে রাতের অন্ধকারে চলতে লাগলেন। তখনই তারা একটা হোটেলের সামনে গিয়ে দাঁড়ালেন। সেই হোটেলের মালিক বলছিল, আজকালকার ছেলেদের কি হয়েছে, খুব ছুটি নিচ্ছে, এত বড় অর্ডার এসেছে আর কাজ করার লোকের অভাব। তখন শোভাজি হোটেলের মালিককে বললেন, ভাই সাব, আপনি যদি কিছু মনে না করেন তবে কি আমাদের কাজ মিলতে পারে? হোটেলের মালিক তাদের অবস্থা দেখে বলল, আপনারা নিজেদের অবস্থা তো দেখুন, কাজ করবেন কিভাবে? তখন শোভাজি বললেন, ভাই সাব, যদি কাজ পাই তবে আপনার খুব দয়া হবে, যতক্ষণ আপনার কাজের লোক না ফিরছে ততক্ষণই রাখুন, তারপর চাইলে বের করে দেবেন। হোটেলের মালিকের লোকের দরকার ছিল, তাই সে তাদের কাজে রেখে দিল। নারায়ণজী ব্যবসায়ী লোক ছিলেন, তাই তাকে ক্যাশ কাউন্টারের কাজ দেওয়া হলো, আর শোভাজি রান্না ভালো জানতেন, তাই তিনি রান্নাঘরে চলে গেলেন। এখন সেই হোটেলের মালিকের কাজ খুব ভালো চলতে লাগল, হিসেব নিকেশেও কোনো গোলমাল হতো না। তাদের উপস্থিতিতে সেই হোটেলের মালিকের ছোট হোটেলটি কয়েকদিনই বড় রেস্টুরেন্টের রূপ নিল। এখন সেই রেস্টুরেন্টের খুব নামডাক হল। সেই রেস্টুরেন্টের প্রসিদ্ধি দেখে নারায়ণজী মালিককে বললেন, কেননা আমরা শহরের অন্য প্রান্তে, যেখানে জনবসতি বেশি, সেখানে একটা রেস্টুরেন্ট খুলি, যাতে ওখানেও আমরা ভালো মুনাফা করতে পারি। মালিক খুব দয়ালু ছিল, সে বলল, তোমার কাছে এত টাকা আছে, তবুও তুমি নিজের টাকা লাগিয়ে নিজের রেস্টুরেন্ট খোলার কথা বললে না, বরং আমাকে খোলার পরামর্শ দিলে, এটা তোমার মহত্ব, তাই আমি তোমার এই সততায় খুব মুগ্ধ। আমি চাই ওখানে রেস্টুরেন্ট তো খুলবে, কিন্তু তোমার নামে, আর তোমার রেস্টুরেন্ট খুলবে, যেখানে আমার পুরো সহযোগিতা থাকবে। আর সেই মালিক তাদের পুরো সাহায্য করল, এবং দেখতে দেখতে নারায়ণজী আর শোভাজির নিজস্ব রেস্টুরেন্ট খুলে গেল। যখন সেই রেস্টুরেন্টের উদ্বোধন হওয়ার কথা, তখন নরেন্দ্র আর অনন্যাও এসেছিল, কারণ নরেন্দ্র সেই রেস্টুরেন্টের একজন সামান্য কর্মচারী ছিল। যখন রেস্টুরেন্টের মালিকের নাম ঘোষণা হল নারায়ণ প্যাটেল, তখন অনন্যা আর নরেন্দ্রর ধাক্কা লাগল। তাদের মনে হলো এটা কি তার বাবাই?
পরক্ষণেই মনে হলো, আরে এত বড় রেস্টুরেন্টের কথা তো তারা স্বপ্নেও ভাবতে পারে না। তখনই নারায়ণজির আশেপাশে বডিগার্ডরা হাঁটছিল, মাঝখানে নারায়ণজি আর তার পেছনে শোভাজি আসছিলেন। যখন নারায়ণজি রেস্টুরেন্টের ঠিতে কাটলেন, তখন তার উপর ফুল বর্ষণ করা হলো। আর তার এই বয়সে এত বড় সাফল্যের রহস্য জানতে চাইলে তিনি বললেন যে তার সাফল্যের কৃতিত্ব তার মালিক অর্জুন স্যারকে যায়, যার একটা ছোট হোটেল ছিল যেখানে আমরা চাকর ছিলাম। আমরা সেখানে পুরো সততার সাথে কাজ করেছি এবং আজ এত বড় সাফল্য পেয়েছি। কিন্তু হ্যাঁ, জীবনে অনেক মোড় আসে, আমাদের জীবনেও এসেছে। আমরা জীবনে কখনো চুরি করিনি, কখনো ঘরে খাওয়ার মতো কিছু ছিল না, তো আমরা উপোস করে শুয়ে পড়েছি, কিন্তু কারো কাছে ধার চেয়ে খাইনি বা চুরি করে খাইনি। তবে একসময় কেউ আমাদের আপন ছিল, যাদের আমরা পুরো বিশ্বাস করেছিলাম। তারা আমাদের চোর সাব্যস্ত করে ধোঁকা দিয়ে আমাদের সব কিছু কেড়ে নিয়েছিল। কিন্তু লোকে বলে না, হাতের ধন যে কেউ চুরি করতে পারে, কিন্তু ভাগ্য আর কর্মের লেখা কেউ চুরি করতে পারে না। আমাদের সাথেও তাই হয়েছে। আমরাও ভালো কর্ম করেছি, তাই আজ এই জায়গায় পৌঁছে গেছি। এটাই আমাদের সত্যি কথা। নারায়ণজি এটুকু বলতেই পুরো হল হাততালিতে ফেটে পড়ল। ওদিকে নরেন্দ্র আর অনন্যার মাথা লজ্জায় নিচু হয়ে গেল। পরের দিন থেকে সব কর্মচারীরা কাজে লেগে গেল। তখন নরেন্দ্র সোজা নারায়ণজির কেবিনে যেতে চাইলে গার্ড তাকে আটকাল এবং বলল, আরে আরে, আপনি অ্যাপয়েন্টমেন্ট ছাড়া স্যারের কেবিনে কিভাবে যাচ্ছেন? তখন নরেন্দ্র বলল, আরে তুই আমাকে থামাচ্ছিস? জানিস আমি কে? যদি আমি স্যারের কাছে নালিশ করি না, তবে এখনই তোর চাকরি চলে যাবে। গার্ড বলল, স্যার আপনি যেই হন আমি জানি না, আপনি চাইলে আমার চাকরি খেয়ে নিতে পারেন, কিন্তু আমি স্যারের থেকে অনুমতি নিয়ে আসি, তারপরেই আপনাকে ভেতরে যেতে দেব। নরেন্দ্র বাধ্য হয়ে বাইরে দাঁড়িয়ে থাকল। গার্ড ভেতরে গিয়ে যখন নারায়ণজির অনুমতি নিতে চাইল, তখন নারায়ণজি বলে দিলেন, এখন ওকে ভেতরে আসতে দিও না। এভাবেই পুরো দিন কেটে গেল। নারায়ণজি নরেন্দ্রর সাথে দেখাই করলেন না। নরেন্দ্র সারাদিন ওনার জন্য অপেক্ষা করে থাকল। আর যে কাজের জন্য অপেক্ষা করছিল, তাতে এখন নরেন্দ্রর হাতের চাকরিটাও চলে গেল, আবার নারায়ণজির সাথে দেখাও হলো না। তাই সে খুব অস্থির হয়ে গেল। ওদিকে অনন্যা ভাবল, নারায়ণজির গ্রামের বাড়ি আর জমি বিক্রি করে অনেক টাকা পাওয়া যাবে, তাই সে কোনো দালালের সাথে কথা বলতে গেল। তখন জানতে পারল, কোনো এক দালাল আগেই ওষুধের বিল পাশ করানোর নাম করে সই করিয়ে নিয়ে সেই সম্পত্তি আগেই আত্মসাৎ করে নিয়েছে। তা থেকে অনন্যার 1 টাকারও লাভ হল না। এখন ওদিকে নরেন্দ্র অস্থির হচ্ছে, তো এদিকে অনন্যা অস্থির হচ্ছে। যখন তাদের ছেলে দীপকের পড়াশোনার জন্য টাকার দরকার হলো, তখন তারা সেই বাড়িটাও বিক্রি করে দিল যে বাড়িতে তারা থাকত। এখন নরেন্দ্র আর অনন্যা এক মুঠো খাবারের জন্য কাঙাল হয়ে গেল। নিজের মা বাবার এমন করুণ অবস্থা দেখে দীপকের সেই সব ঘটনার কথা মনে পড়ে যেত, যখন তার মা তার দাদু দিদাকে এক থালা খাবারের জন্য কত কষ্ট দিত। আজ সেই খাবারের জন্যই তারা কত ছটফট করছে। নারায়ণজি এত উদার মনের মানুষ ছিলেন যে তার সেই দিনগুলোর কথা রোজ মনে পড়ত, যখন তিনি রাস্তার ধারে ভিখারিদের লাইনে দাঁড়িয়ে এক থালা খাবার চেয়ে খেয়েছেন। তিনি শোভাজিকে নিজের ইচ্ছার কথা জানালেন যে, কেননা আমরা সন্ধ্যায় সবার খাবার পর যতটুকু খাবার বাঁচবে তা গরিবদের মধ্যে বিলিয়ে দেব। শোভাজির স্বামীর এই চিন্তা খুব পছন্দ হল। এখন শোভাজি আর নারায়ণজি রোজ সন্ধ্যায় খাবার বিতরণ করতে যেতেন। তখন তাদের ছেলে বউও ভিখারিদের লাইনে দাঁড়িয়ে খাবার খেয়ে নিত। অনন্যার তখন নিজের ভুলের অভাব বোধ হতো, যে সত্যি যে যেমন করে সে তেমনই ফল পায়। শোভাজি রোজই নিজের ছেলে বউকে ভিখারিদের মতো খাবার দিতেন, কিন্তু তিনি কখনো বলেননি যে তারা যেন তার কাছে এসে থাকে, কারণ অনন্যা একবার নয়, দুবার তাদের অপমান করে ঘর থেকে বের করে দিয়েছিল, তাই তার মন আর গলেনি। তো বন্ধুরা, এই গল্পের ব্যাপারে আপনাদের কি মতামত আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি গল্পটি পছন্দ হয় তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন এক গল্পের সাথে। ততক্ষণ পর্যন্ত বিদায় দিন। ধন্যবাদ।